এই ক্লাসটার মধ্যে আমরা করব অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টারে আলোচনা করা হয়ে থাকে। আমি একটা অঙ্ক নিলাম, অঙ্কটা দেখলে আপনার হয়ে যাবে। এখান থেকে প্রায় প্রতি বছরই আপনার 14 নম্বরের মতো অঙ্ক আসে, অর্থাৎ একটা সি পার্টে এবং একটা বি পার্টে অঙ্ক থেকে দেখেন। এটা ডিগ্রি থার্ড ইয়ার বলেন বা অনার্স থার্ড ইয়ার বলেন, এবং অবশ্যই এমবিএ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তাহলে আমরা শুরু করি কথা না বাড়িয়ে। একটা অঙ্ক নিলাম, অঙ্কটা মতোই সবগুলো অঙ্ক প্রায়। লেখা আছে দ্য স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্টস অফ শিহাব কর্পোরেশন অন জানুয়ারি 1st 2017 ওয়ার অ্যাজ ফলোস। অর্থাৎ শিহাব কর্পোরেশনের একটা অঙ্ক, ইকুইটির অঙ্ক দেওয়া আছে। একটা আছে কমন স্টক। কমন স্টক আপনার 20 টাকা করে পার ভ্যালু এবং 60,000 শেয়ার আছে। এই 60,000 শেয়ার সেটা অনেক সময় কিন্তু উল্লেখ করা থাকে না, বা আপনাকে টাকা দিল 20 টাকা করে এবং টোটাল অ্যামাউন্টটা বলা দিল। তাহলে 20 টাকা এবং টোটাল অ্যামাউন্ট দিয়ে যদি ভাগ করেন তাহলে আপনার 60,000 শেয়ার পেয়ে যাচ্ছেন। আবার অনেক সময় করে কি, এই 20 টাকাটা দেওয়া থাকে না, শেয়ার দেওয়া থাকে, তখন শেয়ার দিয়ে আপনার টাকাকে ভাগ করতে হবে, তখন আপনার 20 টাকা করে পেয়ে যাবেন। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই অঙ্কটার মধ্যে দুইটা দেওয়া আছে একসাথে। এটা ভাগ্য ভালোই যে দুইটা দেওয়া আছে, কিন্তু সবসময় যে দিয়ে দিবে তা না। অর্থাৎ যে কোনো একটা মিসিং থাকবে, হয় শেয়ার প্রতি টাকাটা পার ভ্যালু টাকাটা মিসিং করা থাকবে, নয়তোবা শেয়ার কিন্তু মিসিং করা থাকবে। তাহলে যেটাই মিসিং করা থাকবে সেটা দিয়ে আপনি যেটা দেওয়া আছে ওইটা দিয়ে মেন টাকাটাকে বা মূল টাকাটাকে ভাগ করে দিলে চলে আসবে আনসার। ওকে, নেক্সট আপনাকে দেওয়া আছে পেইড আপ ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। এক্সেস ভ্যালু আপনি জাস্ট মাথায় রাখবেন এক্সেস ভ্যালু হিসেবে। এক্সেস ভ্যালু মানে কি, অতিরিক্ত টাকা, যেটাকে আমরা যদি বাংলায় করি তাহলে হয় শেয়ার অধিহারের টাকা দেওয়া আছে 2 লক্ষ টাকা। এবং রিটেনড আর্নিং। রিটেনড আর্নিং মানে হচ্ছে সংরক্ষিত আয়, যেটা কোম্পানির জন্য এক ধরনের প্রতি বছরে যদি কোনো বছর লস টস হয় তখন সেটাকে কাটিয়ে ওঠার জন্য প্রতি বছরের লভ্যাংশ থেকে কিছু টাকা সরিয়ে রাখা হয়, সেটাকে বলে থাকি আমরা কি, সংরক্ষিত আয় বা রিটেনড আর্নিং। ওকে, এটার টাকাও 6 লক্ষ টাকা দেওয়া আছে। এখন আপনাকে কিছু ট্রানজাকশন এখানে দেওয়া আছে। ট্রানজাকশনের উপর ভিত্তি করে তারা বলেছে প্রথমে জার্নালাইজ করার জন্য ট্রানজাকশন গুলোকে, এবং একটা ক্লোজিং এন্ট্রিও দিতে বলেছে। ওকে, আচ্ছা, ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে আমাদের সমাপনী দাখিলা বলে থাকি আমরা। এবং এরপরে বলেছে আবার একটা প্রিপেয়ার স্টক হোল্ডার্স ইকুইটি, যেটাকে আমরা ব্যালেন্স শিট বলে থাকি। ব্যালেন্স শিটের পার্শিয়াল অংশ স্টক হোল্ডার্স ইকুইটি, এটা আমরা পুরোটাই করে নিব। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল ফেব্রুয়ারি 1 তারিখে বলেছে ডিক্লার্ড করেছে 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড দিবে। কাদেরকে দিবে? পার শেয়ার টু স্টক হোল্ডার্স টু অফ রেকর্ড অন ফেব্রুয়ারি 15, পেয়েবল মার্চ 1, অর্থাৎ যেটা ফেব্রুয়ারি 15 তারিখে, কিন্তু সেটা পেয়েবল থাকবে মার্চের 1 তারিখে, কিন্তু এই টাকাটা পেড করবে। ওকে, ঘোষণা করেছে ফেব্রুয়ারি 1 তারিখে এবং সেটা রেকর্ড করা হবে ফেব্রুয়ারি 15 তারিখে, আর পেয়েবল হবে কত তারিখে? মার্চের 1 তারিখে। অর্থাৎ এখন ঘোষণা করে দিচ্ছে। তাহলে স্টক হোল্ডারদেরকে 1 টাকা করে ডিভিডেন্ড দিবে, কিন্তু ডিভিডেন্ডটা এখনো দেয় নাই, এটা পেয়েবল অবস্থায় থাকবে। ওকে, তাহলে ক্যাশ ডিভিডেন্ড দিলে আমাদের কি হয়? আমাদের রিটেনড আর্নিং কিন্তু কমে যায়। অর্থাৎ আপনি যে লভ্যাংশ দিয়ে দিচ্ছেন স্টক হোল্ডারদেরকে, তাহলে আপনার আয়টা তো, আয়ের যে অংশটা ছিল সেখান থেকে অনেকটুকু টাকা কমে যাবে, যার কারণে আয় যদি কমে যায় কি হয়? ডেবিট হয়। তাহলে আমাদের দেখুন রিটেনড আর্নিং ডেবিট, এবং ডিভিডেন্ডটা এখনো দিই নেই, সেটা পেয়েবল অবস্থায়। তাহলে ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, রিটেনড আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, কারণ এটা এখন দায় অবস্থায় রয়েছে। তো আমাদের 1 টাকা করে দেওয়া হবে স্টক হোল্ডার কয়জন? 60,000 শেয়ারের জন্য। 60,000 শেয়ারের জন্য 1 টাকা করে দিতে হবে টাকা। তাহলে 60,000 টাকা আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট মার্চের 1 তারিখে যেটা পেইড ডিভিডেন্ড ডিক্লার্ড ফেব্রুয়ারি, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি 1 তারিখে যেটা ঘোষণা করা হয়েছিল সেটা এখন আমরা পেইড করেছি। তাহলে পেইড করলে আমাদের কি হবে? পেইড করলে আমাদের যেটা পেয়েবল দায় ছিল, দায়টা কমে গেল। তাহলে দায়টা যদি কমে যায়, দায়টা এখন কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আর আমাদের থেকে ক্যাশ টাকা চলে গেল, কোম্পানি থেকে ক্যাশ কি হয়ে গেল? এখন ক্রেডিট হয়ে গেল। ওই যে 60,000 টাকাটাই চলে আসলো। তাহলে ডিভিডেন্ড পেয়েবল যেটা ছিল ক্রেডিট, সেটা হয়ে গেল এখন ডেবিট, যেটা আমরা পে করে ফেলেছি আর আমাদের দায় নাই। ওকে, আর আমাদের থেকে ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, নেক্সট বলা হচ্ছে
এপ্রিলের 1 তারিখে অ্যানাউন্স করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট লাইন, অ্যানাউন্স করা হয়েছে এ 2-for-1 স্টক স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে খণ্ডন, অর্থাৎ শেয়ারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা স্প্লিট বলে থাকি। Prior to the split, the market price per share was 36, অর্থাৎ যেটা আগে মার্কেটের প্রাইস ছিল 36 টাকা, এখন সেটা আপনি প্রতিটা স্টককে স্প্লিট করে দুইটা করবেন। অর্থাৎ আপনার যদি একটা শেয়ার থাকে সেটা হয়ে যাবে এখন দুইটা শেয়ার, ঠিক আছে? অর্থাৎ যদি 5টা শেয়ার থাকে তাহলে হয়ে যাবে সেটা এখন 10টা শেয়ার। তাহলে স্টক প্রতিটা একটা করে স্টককে আমরা ভেঙে ভেঙে এখন দুইটা বানাবো। অর্থাৎ যদি 10টা থাকে তাহলে সেটা এখন কয়টা হয়ে যাবে? 20টা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে শেয়ারের যেটা টাকা রয়েছে টাকাটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ যেটা 20 টাকা আছে 20 টাকাটা কিন্তু এখন 10 টাকা হয়ে যাবে, ঠিক আছে? 10 টাকা চলে আসবে স্টক আর 10 টাকা চলে যাবে এক্সেস ভ্যালুতে। এটা মাথায় রাখতে হবে কিন্তু, এটা কিন্তু এখানে কোনো জায়গায় উল্লেখ করা নাই যে টাকাকে আমরা স্প্লিট করতে হবে, সেটা আপনাকে বুঝে রাখতে হবে। তো একটা স্টক হয়ে যাবে দুইটা, অর্থাৎ স্টক আমাদের যদি 60,000 থাকে সেগুলো হয়ে যাবে এখানে 1,20,000, এবং যেটা 20 টাকা করেছিল সেটা মেইন টাকা হয়ে যাবে এখন 10 টাকা। আশা করি বুঝছেন। কিন্তু কথা হলো এখানে একটাই, যে এটা অ্যানাউন্স করেছে, আর অ্যানাউন্স করার কারণে সেটা এখনো কোনো ট্রানজাকশন হয়নি, যার কারণে এটা থাকবে নো এন্ট্রি হিসেবে। অর্থাৎ এটা কোনো জাবেদা দেওয়া যাবে না, কারণ এটা এখনো অ্যানাউন্স করেছে, এটা এখনো কোনো ট্রানজাকশন হয় নাই, বইটাকে এখনো অ্যানাউন্স ঘোষণা করেছে জিনিসটা। হ্যাঁ, এখন তো আপনি বলতে পারেন এখানে তো তাহলে ডিক্লার না, এটা ডিক্লার হলো, এটা হচ্ছে ডিভিডেন্ডটা ডিক্লার করা হয়েছে যেটা পেয়েবল অবস্থায় থাকবে। অনেক সময় কিন্তু পেয়েবল অবস্থা এটা বলে দেয় না, এটা আপনাকে বুঝে নিতে হবে। আর যদি পেইড ডিভিডেন্ড যদি বলা থাকে তো আপনি পরবর্তীতে এটা উল্টে দিতে পারলেন। কিন্তু এই জায়গায় কিন্তু অ্যানাউন্স করা হয়েছে এবং শেয়ারগুলোকে খণ্ডন করার জন্য অ্যানাউন্স করা হয়েছে। ওকে, কিন্তু এই জিনিসটার পরপর অর্থাৎ পরবর্তী মাসে এসে কি হবে, যেটা জুলাই 1 তারিখে ডিক্লার 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার অফ রেকর্ড on July 15, distributable July 31st. On 31st issued the share for the stock dividend, অর্থাৎ স্টক ডিভিডেন্ড যেটা দেওয়া হবে সেটা এখন আমাদেরকে 10% স্টক ডিভিডেন্ড দিতে হবে। 10% স্টক ডিভিডেন্ড দিব আমরা, যার মধ্যে আমরা স্টক হোল্ডার জুলাই 15 তারিখে, কিন্তু সেটা ডিস্ট্রিবিউটেবল হবে জুলাই 31st-এ। ওকে, যাই হোক, এটা আমরা যাই জুলাই 1 তারিখে আমরা এখন কত দিব? 10% স্টক দিব। তাহলে 10% হলে আমাদের শেয়ার এখন কতটা আছে? আমাদের টোটাল তারা বলেছিল কি যে প্রতি একটা শেয়ার হয়ে যাবে এখন দুইটা শেয়ার। তাহলে আমাদের শেয়ার ছিল কয়টা? আমাদের শেয়ার ছিল 60টা, 60,000টা। 60,000 শেয়ার এখন হয়ে যাবে কত হাজার? 1,20,000। আর 1,20,000কে আপনি কত অংশ দিবেন? 10%। 10% দিলে কত দাঁড়ায়? 12,000 শেয়ার। ওকে, 12,000 শেয়ার হয়ে যাবে। আমাদের 60,000 শেয়ার, 60,000 শেয়ারকে এখন যদি আমরা স্প্লিট করি, অর্থাৎ 2-for-1 স্টক স্প্লিট, অর্থাৎ প্রতি একটা শেয়ারকে যদি আমরা দুইটা করি তাহলে হয়ে যাবে সেটা এখন 1,20,000। আর 1,20,000-এর 10% মানে 12,000। তাহলে 12,000 শেয়ারের উপর আমরা 10%, যেহেতু 12,000, আর 12,000 কে আমরা প্রথমত 20 টাকা, 20 টাকাটা কোথায় থেকে পাইলাম? 20 টাকাটা পাওয়া যাচ্ছে এখানে রয়েছে আমাদের 20 টাকা করে পার ভ্যালু। সেটা এই যে এখানে যেটা আমার টাকা দেওয়া ছিল 36 টাকা, ওটা কিন্তু কোনো কাজ হবে না, এটা এখানে সাথে কোনো সম্পর্ক নাই। যেটা মার্কেট শেয়ারের ওয়ার্ড ছিল, যেটা মার্কেট প্রাইস হিসেবে ছিল, এটা কোনো কাজ না। মেইন টাকাটার উপর হিসাব করতে হবে। 20 টাকা করে আমরা মেইন টাকা ধরে 12,000 শেয়ারকে গুণ করে পাঠিয়ে দিলাম। ওকে, এখন আপনাকে যে কমন স্টক যেটা আপনাকে বলেছিলাম আমি, যে আমাদের শেয়ারকে কিন্তু বলেছে প্রতি একটা স্টক হয়ে যাবে এখন দুইটা স্টক, তাহলে আমাদের টাকা হয়ে যাবে কিন্তু অর্ধেক। তাই অর্ধেক মানে হলো 10 টাকা। তাহলে 12,000 শেয়ারের 10 টাকা করে চলে আসবে এখন মেইন স্টক, অর্থাৎ কমন স্টক ডিভিডেন্ডস ডিস্ট্রিবিউটেবল, যেটা বন্টনযোগ্য 10 টাকা করে 1,20,000 টাকা। তাহলে বাকি যে 10 টাকা থাকে আর অর্ধেক টাকা, সেটা হয়ে যাবে এখন এক্সেস ভ্যালু, যেটাকে আমরা শেয়ার ওডিআর বলেছিলাম, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। এটা পুরো লাইনটাই লিখতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে 10 টাকা করে আমরা বাকি 10 টাকা এখানে পাঠিয়ে দিলাম, যেটা অধিহার হিসেবে রয়েছে। ওকে, এবার মাথায় রাখেন এর পরেরটাতে এসে কি বলা হচ্ছে? ডিক্লার্ড করেছে ডিভিডেন্ড। কিন্তু এখানে একটা ঘটনা রয়েছে যে এটা যেটা 15 তারিখে
ঘোষণা করা হয়েছিল, ডিক্লার করেছিল, সেটা কিন্তু আমরা জার্নাল দিয়ে দিছি। কিন্তু এখানে আবার একটা ডিস্ট্রিবিউটেবল হবে, সেটা জুলাই 31-এ। জুলাই 31-এ এটা ডিস্ট্রিবিউটেবল। এই কথাটা কিন্তু সবগুলোতে বলে থাকবে না। যেমন আপনি বইয়ের অন্যান্য অঙ্কগুলোতে যদি দেখেন, সেটা কিন্তু বলা নাই। এই অঙ্কটার মধ্যে ডিটেলস সবগুলো বলে দিয়েছে। এটা বলা না থাকলেও কিন্তু আমাদের এই জাবেদাটা দিতে হবে। ওকে, তাহলে সেটা কয় তারিখে? মাসের শেষ তারিখে। এখানে যদি জুলাই মাস থাকে তাহলে জুলাই 1 তারিখ থাকলে জুলাই মাসের শেষ তারিখ, অর্থাৎ 31 তারিখ। এখানে যদি বলাই আছে, আমরা বলে না দিলে 31 তারিখেই ধরে নিব। তাহলে জুলাই 31 তারিখ। এবং কোনটা দিবেন? এই যে এখানে যেটা ডিস্ট্রিবিউটেবল, যেটা ছিল বন্টনযোগ্য, সেটা এখন আপনি বন্টন করে দিবেন। তাহলে বন্টন করে দিলে সেটা হয়ে যাবে, এখন আগে ছিল ক্রেডিট, সেটা হয়ে যাবে এখন ডেবিট। ওকে, সেম টাকা, এই যে 1,20,000 টাকাটাই, সেটা এখন আপনি ডেবিট করে দিবেন। আর ডেবিট করার কারণে আপনার কিন্তু এখন কমন স্টক বেড়ে গিয়েছে, তাই কমন স্টক হয়ে যাবে এখন ক্রেডিট, যেটা স্টক বেড়েছে। ওকে, আপনি যেহেতু এই লভ্যাংশটা যখন বন্টন করেছেন, আপনার কাছে 12,000 শেয়ার হোল্ডার বৃদ্ধি পেয়েছে। 12,000 শেয়ার হোল্ডার বৃদ্ধি পাওয়ার কারণে সেটা এখন ক্রেডিট পেয়েছে। ওকে, নেক্সট। এরপরে হলো আমরা আসলাম এখন ডিসেম্বর 31-এ ডিক্লার করা হয়েছে 0.50 টাকা করে স্টক হোল্ডারদেরকে রেকর্ড করার জন্য ডিসেম্বর 15, যেটা পেয়েবল হবে জানুয়ারি 5, 2018। ওকে, তাহলে আমরা আবার ডিক্লার করা হয়েছে। আগে ছিল আমাদের 1 টাকা করে ডিভিডেন্ড, এখন ডিভিডেন্ড দিচ্ছে 0.50, অর্থাৎ 1 টাকার হাফ অংশ করে এখন দিতে হবে। কিন্তু এখন আমাদেরকে একটু শেয়ারটা হিসাব করতে হবে, আমাদের এখন কত শেয়ার ছিল। এইখানের মধ্যে আমাদের কিন্তু শেয়ারটা সরাসরি উল্লেখ করা ছিল 60,000, কিন্তু এখানে যেটা আছে সেটা কিন্তু শেয়ার উল্লেখ করা নাই। তো আমরা অলরেডি কি করেছিলাম? প্রতি একটা স্টককে 2টা করেছিলাম। তাহলে আমরা এখানে 60,000 শেয়ারকে ডাবল করে কত পেয়েছিলাম? 60,000 শেয়ারকে আমরা ডাবল করে পেয়েছিলাম 1,20,000, সরি একটা শূন্য আমি বেশি দিয়ে ফেললাম, 1,20,000 পেয়েছিলাম। আবার এই 1,20,000-এর উপর আমরা আবার 10% দিয়েছিলাম, অর্থাৎ আমাদের 10% স্টক হোল্ডার বেড়েছিল। তাহলে এখানে 10% মানে কত? 12,000। তাহলে টোটাল মিলে আমাদের কত হয়ে গেল? এখন 1,32,000 শেয়ার হোল্ডার রয়ে গেছে। এখন খেয়াল রাখতে হবে, এটা 1,32,000 শেয়ারের উপরে আমাদেরকে এখন 50 পয়সা করে আমাদেরকে স্টক ডিভিডেন্ড ঘোষণা দিতে হবে। তাহলে এই যে 1,32,000 0.50 করে, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আবার একটু টেনে দেখুন ভিডিওটা, তাহলে বুঝে যাবেন। তাহলে আমরা যখন এটা ঘোষণা করলাম, স্টকটা যখন ঘোষণা করলাম, এটা ডিস্ট্রিবিউটেবল হিসেবে থাকবে এবং পেয়েবল হিসেবে থাকবে। পেয়েবলটা কত তারিখ পর্যন্ত? জানুয়ারি 5 তারিখে সেটা দিয়ে দেওয়া হবে। তাহলে আমরা যখন এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের রিটেন আর্নিং হয়ে গেল ডেবিট, এবং যেটা পেয়েবল অবস্থায় রয়ে গেছে। তাহলে আশা করি এই জায়গাতে একটু মিস্টেক হতে পারে, যে আপনি বারবার এটা ভুলে যেতে পারেন, সেজন্য এটা বারবার একটু খেয়াল করুন যে 1,32,000 শেয়ারটা এখানে কিভাবে পেলাম। 1,32,000 শেয়ার পেলাম, আমাদের কিন্তু শেয়ার ছিল 60,000। ওই যে একটা জায়গায় বলা ছিল যে প্রতি একটা স্টককে আপনি একটা স্টককে ভেঙে 2টা বানাবেন। তাহলে 2টা যদি বানান, আপনি এখান থেকে পাচ্ছেন কত? 1,20,000। 1,20,000-এর আবার আমরা কিছুক্ষণ আগে একটা 10% ডিভিডেন্ড দিয়েছিলাম 10% স্টক হোল্ডারদেরকে। তাহলে এটা 10% হয় কত? 12,000। ওকে, তাহলে এখানে ছিল আমাদের 1,20,000, আর এখানে হলো নতুন করে 12,000, টোটাল মিলে হলো 1,32,000 স্টক হোল্ডার, যেটা 0.50 করে আমরা ডিভিডেন্ড দিয়ে দিলাম। ওকে, নেক্সট জাবেদা ছিল আমাদের এখানে নেট ইনকাম। নেট ইনকাম দেওয়া আছে, ডিটারমাইন করতে বলেছে বা নির্ধারণ করতে বলেছে। নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ 3,50,000 টাকা। তাহলে নেট ইনকামের আমাদের জাবেদা কি হয়? নেট ইনকাম যদি হয় তখন আমাদের রিটেন আর্নিং বৃদ্ধি পায়। রিটেন আর্নিং এখন ক্রেডিট, আর ইনকাম সামারি হয়ে যাবে ডেবিট, যেটা টাকা দেওয়া আছে এটাই। এটা আমার এই জাবেদাটা অনেক সময় দেওয়া হয় না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে যে রেকর্ড গুলো আছে বা ব্যাখ্যা, সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, জাস্ট মেইন জাবেদাগুলোকে দিতে হবে। ঠিক আছে, এরপর আসুন এবার নেক্সট। এখন আমরা যাচ্ছি, আমাদেরকে এখন এই যে স্টক হোল্ডার ইকুইটি, এটাই তৈরি করব এখন আমরা। তাহলে স্টক হোল্ডার ইকুইটিতে আমরা চলে আসলাম। প্রথমত স্টক হোল্ডার ইকুইটি নামে আপনি একটা আন্ডারলাইন করবেন, পেইড ইন ক্যাপিটাল আনবেন, এগুলো অবশ্যই দিতে হবে। এবং ক্যাপিটাল স্টক, ক্যাপিটাল স্টক কমন স্টক। কমন স্টক আমাদের এখন কত শেয়ার আছে কোম্পানিটার মধ্যে? কোম্পানিটাতে আমরা এখন কিছুক্ষণ আগে বের করেছিলাম, এখন 1,32,000 আমাদের কাছে শেয়ার রয়েছে। 1,32,000 শেয়ার, প্রতিটা এখন 10 টাকা হয়ে গেছে। ওকে, আগে ছিল কিন্তু 20 টাকা।
আগে আমাদের এখানে দেওয়া ছিল 20 টাকা, কিন্তু এখন সেটা অর্ধেক হয়ে গিয়েছে, অর্ধেক হয়ে টাকাটা হয়ে গেল এখন 10 টাকা করে। তাহলে 10 টাকা করে টোটাল মিলে কত হলো? 13,20,000 টাকা। এবার আমাদেরকে দেখতে হবে একটু এডিশনাল এক্সেস ক্যাপিটাল কত আছে। এক্সেস ক্যাপিটাল আমাদের আগে থেকে দেওয়া ছিল এখানে 2 লক্ষ টাকা, আর এই 2 লক্ষ টাকার সাথে আমরা এখানে একটা এক্সেস ক্যাপিটাল পেয়েছিলাম 1,20,000 টাকা। তাহলে 2 লক্ষ প্লাস 1,20,000 টোটাল মিলে কত হয়ে গেল? 3,20,000 টাকা। আমরা এখন টোটাল ক্যাপিটাল পেলাম কত? 16,40,000 টাকা। এবার আসেন টোটাল পেড ইন ক্যাপিটাল এটা। এবার রিটেন আর্নিংটা আমরা একটু হিসাব করব। আমাদের এইখানে আগে থেকে একটা রিটেন আর্নিং দেওয়া ছিল অঙ্কের মধ্যে 6 লক্ষ টাকা। আর রিটেন আর্নিং তো একটা ক্রেডিট দফা, সেটা যখন জাবেদায় যখন আমরা দেখবো যে সেটা ক্রেডিটে আছে তাহলে যোগ করে দিব, আর যখন দেখবো একটা ডেবিট অংশ আছে রিটেন আর্নিং তখন সেটা আমরা বিয়োগ করে দিব। ওকে, কারণ সেটা কমে গিয়েছে। তাহলে 6 লক্ষ টাকার সাথে এখানে একটা রিটেন আর্নিং ডেবিট আছে, এটা বিয়োগ করতে হবে। আর এই জায়গায় একটা রিটেন আর্নিং ডেবিট আছে, এটাও বিয়োগ করতে হবে। এখানে একটা রিটেন আর্নিং ডেবিট আছে, এটাও বিয়োগ করতে হবে। আবার এখানে একটা রিটেন আর্নিং ক্রেডিট আছে, এটা যোগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ সবগুলো করে আমরা কত পাইলাম ফিগার? 5,84,000 টাকা। টোটাল যোগ করে আমরা পাইলাম 22,24,000 টাকা। আশা করি পুরো অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন কমেন্ট সেকশনে জানান। অবশ্যই পরবর্তী ক্লাসটা হবে আমাদের ট্রেজারি স্টকের উপর। হ্যাঁ, ওই চ্যাপ্টারটার উপরে একটা ট্রেজারি স্টকের অঙ্ক আছে, ট্রেজারি স্টকটা বুঝিয়ে দেওয়ার পরে এবং এরপর আবার একটা ডিটেলস ক্লাসও হবে। হ্যাঁ, তো পরের ক্লাসটা করার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।